আচ্ছা, কোনো ইন্ট্রো দিয়ে আজকে শুরু করব না, কারণ কেমন আছেন বা কেমন আছি সবাই আমরা জানি যে এই মুহূর্তে কেমন আছি, ঠিক আছে। সো বেসিক কিছু আলোচনা করব মার্কেট নিয়ে, না যে মার্কেট এরকম করবে এরকম করবে, মার্কেট এখান থেকে পাম্প করবে, সেটা এটা সেটা হাবিজাবি বলবো না, কোনো কিছু কিছু রিয়েলিটির কথা এখানে বলবো। কারণ ফালতু আলাপ করার মতো আজকে কোনো টাইম না, কোনো জোন না যে এই সময়টাতে আপনাদেরকে বলবো যে এখান থেকে মার্কেটে আপনারা এন্ট্রি করুন, এখন থেকে মার্কেট ভালো কিছু করবে, এরকম ফালতু আলাপ মানে আমার কাছে ফালতু আলাপই মনে হচ্ছে এখন, যে এরকম ফালতু আলাপ এই মুহূর্তে করবো না। তবে রিয়েলিটি কিছু কথা বলবো। দেখুন, গতকাল থেকে আজ পর্যন্ত অনেক টুইটার হ্যান্ডেলে আমি দেখলাম মানুষের পোস্ট এবং কে কী বলতেছে, এবং অনেক ইনফ্লুয়েন্সার আছে, তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করতেছি। অনেকেই বলতেছে, অনেকে হাসতে হাসতে বলতেছে যে আমি বলছিলাম যে মার্কেট এখান থেকে একটা বড় ডাম্প আসতে পারে বা পুল ব্যাক আসতে পারে, সেটার জন্য রেডি থাকতে হবে, এমুক করতে হবে তুমুক করতে হবে। এগুলো সব সময় মনে করবেন যে এগুলো ফালতু কথা, টোটালি ফালতু কথা। মার্কেটে একটা এক্সপেক্ট ছিল যে ডাম্প করবে, কিন্তু এই যে ডাম্প করছে, এই মার্কেটের ডাম্প কারো এক্সপেক্ট ছিল না। এবং যে বলবে যে আগে থেকে আমি জানতাম যে মার্কেট এরকম একটা করবে, এরকম একটা সিচুয়েশনে আসবে, সে একেবারে ভাউতাবাজি কথাবার্তা বলতেছে। এখন অনেকে বলতে পারেন যে যারা স্পটে আছে তাদের কোনো সমস্যা না, যারা ফিউচারে আছে তারা মোটামুটি সবাই ওয়েপ আউট হয়ে গেছে, লিকুইডেড হয়ে গেছে। যারা স্পটে আছে, ইনভেস্টমেন্টে আছে, তারা মোটামুটি একটা ভালো পজিশনে আছে। এটাও আর একটা ভাউতাবাজি কথাবার্তা, এটা একটা ধোঁকাবাজি কথাবার্তা। পুরা বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব যে কেন স্পটে থাকার পরেও আপনারা লজে আছেন। যারা রিয়েলি লজে আছেন তারাই জানেন যে ভাই হ্যাঁ, স্পটে থাকার পরেও লজে আছি। আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ম্যাক্সিমাম যারা আসে তারা কিন্তু স্পটের ইনভেস্টমেন্ট নিয়েই প্রথমে শুরু করে। কেন তারা স্পটের ইনভেস্টমেন্ট ছেড়ে ফিউচারে আসে, কারণটা কিন্তু আমরা সবাই জানি। আপনারা যদি দেখেন, অনেক কয়েন 2021 সাল বা 2020 সালের আগে পর্যন্ত যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছে, অনেক মানুষ এখন পর্যন্ত তাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও রিকভার করতে পারে নাই। এমন কিছু কয়েন আছে যেগুলো ডাউন, এবং অলরেডি ওভারঅল এখন পর্যন্ত ডাউন চলতেছে। তাদের পোর্টফোলিও এখন পর্যন্ত 70% ডাউন, তারা রিকভারি করতে পারে নাই। স্পটের কথা বলতেছি, ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ফিউচারের কথা বাদই দিলাম। আমি দেখুন একটা কথা বলতেছি, মার্কেট কি করছে, কি কারণে করছে সেটা আমি পরে আলোচনা করব। আগে বলি যে মার্কেট কি করতেছে আমাদের সাথে, সেটা আলোচনা করব, তারপরে অন্য কিছু, ঠিক আছে। কারণ সবাই এগুলো অ্যানালাইসিস করতেছে যে মার্কেট এখান থেকে আসছে, পুল ব্যাক করছে ট্রাম্পের টেরিফের জন্য, অমুকের জন্য তমুকের জন্য। সেটা ভাওতাবাজি আলাপ পরে, আগে রিয়েলিটি চেকগুলা বলে। দেখুন, স্পট থেকে মানুষ আসতেছে ফিউচারে, 80 থেকে 90% মানুষ ফিউচারে আসতেছে স্পট থেকে ফিউচারে আসতেছে শুধুমাত্র একটা কারণে। কারণ অনেক মানুষ স্পটে তাদের যে হোল্ডিং করতে করতে কিন্তু মোটামুটি এখন পর্যন্ত তাদের পোর্টফোলিও ডাউনেই আছে, দেন তারা ফিউচারে আসতেছে কি কারণে, যেন এই জায়গায় ফিউচারে কিছু একটা প্রফিট আসে এবং তাদের যে লসগুলো আছে সেগুলো রিকভার করতে পারে। পাশাপাশি এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট মান্থলি বলুন বা উইকলি বলুন বা ডেলি বলুন, একটা ইনকাম জেনারেট করতে পারে। একেবারে সিম্পল, ঠিক আছে। এই কনসেপ্টের বাইরে কেউ যদি বলে না ভাই আপনি এই কনসেপ্টের বাইরে, তাহলে আমি মনে করব আপনার বহুত টাকা পয়সা মালিক, কোটি 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 টাকা পয়সা আছে এবং আপনি স্পটেই হোল্ডিং করে আছেন। বাট আমার মনে হয় মেজরিটি অফ দ্য পার্সন যারা আমরা সাউথ এশিয়ার ব্লকের মানুষ, তারা কিন্তু এখানে আসে ইনকামের আশায় এবং একটা ইনকাম জেনারেট করবে, এবং তারা প্রাথমিক যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসে তারা কিন্তু ওই স্পটে বা ইনভেস্টমেন্টের থ্রুতেই আসে, ঠিক আছে। সো এখান থেকে প্রমাণিত হয় যে যারা স্পটেও আসেন তারাও খুব একটা যে ভালো আছেন তেমনটা কিন্তু না। এখানে কারা কারা স্পটে ভালো আছেন সেই বিষয়টা আমি আলোচনা করব একটু দেরিতে, আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো এখন ফিউচারে গতকাল যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আনএক্সপেক্টেড। আমরা সবাই জানি যে মার্কেট এখান থেকে ডাম্প করবে, কিছুটা কারেকশন নিবে,
বাট যেই কারেকশনটা গতকালকে নিছিল বা যেই দামটা হইছে, এটা কি কেউ কখনো কল্পনাও চিন্তা করছে যে এত বড় একটা দাম আসবে? ওয়ালস কয়েন একেবারেই মোটামুটি বলা চলে 80% 90% দাম, ঠিক আছে? সো এটা তো কেউ প্রত্যাশা করে নাই, এটা তো কেউ এক্সপেক্ট করে নাই, কিন্তু তারপরও মার্কেটে গতকালকে হয়ে গেছে। এখানে আমাদের মতো রিটেল ইনভেস্টর বলুন বা যারা মিলিয়ন মিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করছে, তারাও কিন্তু এখানে গতকালকে লজের সম্মুখীন হয়েছে। এবং আমাদের তাদের কথা বাদই দিলাম, আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তারা তো হার্ড অ্যান্ড সোল মানি এখানে ইনভেস্ট করে রাখছেন ফিউচার ট্রেডে। এবং তাদের যে গতকালকে ওয়েভ আউটটা হয়ে গেল, সেটার জন্য আসলে আহ, আমার নিজেরও কিছুটা হয়েছে, আমি বলবো না যে হয় নাই, আমার নিজেরও কিছুটা হয়েছে। সো এই জিনিসটা হচ্ছে কি, মার্কেটে যে ম্যানিপুলেশনটা হয়েছে, মার্কেটে যে ম্যানিপুলেট করা হয়েছে মার্কেটকে, এটা আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা কেউ প্রত্যাশাই করে নাই, ঠিক আছে? তো এখন কারা, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে স্পটে 90% স্পট হোল্ডাররাও কিন্তু খুব একটা যে ভালো আছে তেমন না, কিন্তু কারা আছেন ভালো সেই বিষয়টা একটু আলোচনা করি, তারপরে আসছি ফিউচারের দিকে, ঠিক আছে? তো দেখুন, যারা 20 অথবা 30% মানুষ স্পটে ভালো আছেন, তারা কারা? যারা মোটামুটি টপ লেভেল যে কয়েনগুলো আছে সেই টপ লেভেল কয়েনগুলো হোল্ডিং এ রাখছেন। যেমন আমি প্রায় বলি আমার 70 থেকে 80% হোল্ডিং হচ্ছে বিটকয়েন, এবং আমার আমি ইথিরিয়ামের কথা বলছি এবং সোলানার কথা বলছি, যেখানে আমি বিএনবিরও কথা বলি না। বিএনবি ভালো কয়েন, বাট আমার বিএনবিতে নাই। আমার যারা রেগুলার ভিডিও দেখেন, আমার পুরাতন ভিডিওতে আমি কিন্তু অনেক আগে 1 বছর আগেও কিন্তু আমি বলছিলাম যে ভাই আমার কয়েকটা কয়েন আছে যেগুলোতে আমার হোল্ডিং আছে, আমার এক্সআরপিতেও ছিল না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে শুধুমাত্র যেগুলো ভালো বেস্ট টপ 1 3 4 5 10 পর্যন্ত যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলোতে যারা ওভার ইয়ারলি বা 2 ইয়ার্স 3 ইয়ার্স পর্যন্ত হোল্ডিংয়ে আছেন, তারা মোটামুটি ভালো একটা পজিশনে রাখছেন। এবং যারা ডিসিএ করছেন তারা ভালো একটা পজিশনে আছেন। এবং যারা কিছু কিছু অলস কয়েন বা কিছু কিছু মিমস কয়েন রাইট টাইমে এন্ট্রি নিতে পারছেন এবং রাইট টাইমে এক্সিট নিতে পারছেন, তারা মোটামুটি ভালো আছেন স্পটে। বাদ বাকি সবাই কিন্তু ফিউচারের দিকে ঝুঁকতেছিল, এবং এই ফিউচারের দিকে ঝুঁকার পরে মোটামুটি অনেকে ভালো একটা প্রফিট আনতেছে। গতকালকে পুরো প্রফিট খেয়ে ফেলছে, শুধু প্রফিট না, তার যে অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা পর্যন্ত খেয়ে ফেলছে। এটা আনএক্সপেক্টেড। তো আমাদের এখানে কি করা উচিত বা কি করণীয়, এই বিষয়টা সবার শেষের দিকে আলোচনা করব। তার আগে বলি যে আসলে ঝামেলাটা কি হয়েছে। দেখুন, ঝামেলার মধ্যে প্রাথমিক যে ঝামেলাটার কথা বলা হচ্ছে বা সবার মুখে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। অ্যাকচুয়ালি কি এটাই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ চায়নার উপর লাগানো? এটা অ্যাকচুয়াল কিন্তু না। এটা আমার মনে হয় যে একটা সুযোগের অপেক্ষায় ছিল কিছু হোয়েলস, কিছু ম্যানিপুলেটর, যে এরকম একটা নিউজ আসবে, এই নিউজের পরেই আমরা মার্কেটকে দাম করাবো। আমি নাম বলতে চাচ্ছি না, হয়তো বা অনেক এক্সচেঞ্জও এই জিনিসের সাথে যুক্ত থাকতে পারে, আমি এগুলা বলতে চাচ্ছি না, বাট ম্যানিপুলেটরের কথাই বলতেছি, ঠিক আছে? এখানে চায়নারও হাত থাকতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পর পর ঘোষণা দিচ্ছে যে ডিজিটাল অ্যাসেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট হবে ডিজিটাল অ্যাসেট, এবং ক্রিপ্টোকারেন্সির দ্বারাই কিন্তু তার যে ডেপ্টগুলো আছে, অনেক ডেপ্ট এখান থেকে পরিশোধ করার একটা ধান্দায় আছে। সেখানে চায়নাও এটাও করতে পারে যে মোটামুটি যখন দেখলো যে ট্যারিফ 100% লাগাই দিচ্ছে, চায়না চিন্তা করতে পারে যে তোমার যে মার্কেট বা তোমার যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে সেই মার্কেটকে আমরা এখানে একটু খেলবো এই মার্কেট নিয়ে। তেমনটাও হইতে পারে, ঠিক আছে? সো শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট যে এমন সিচুয়েশন তেমনটাও না। আমরা যদি ইউএসএ স্টক মার্কেট দেখি, সেই ইউএসএ স্টক মার্কেটেও কিন্তু ট্রিলিয়ন ডলার এখান থেকে ওয়েপ আউট হয়ে যায়। এবং মোটামুটি যদি বলা যায় যে 20 বিলিয়ন, যেটা হিসাব নিকাশে এক্সচেঞ্জের হিসাব নিকাশে দেখা যাচ্ছে যে 20 বিলিয়ন মার্কেট থেকে ওয়েপ আউট হয়ে যায়, সেটা শুধুমাত্র উইদিন 1 আওয়ার বা 2 আওয়ার। ওভারঅল যদি 24 আওয়ারের মধ্যে 20 বিলিয়নের উপর চলে গেছে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে, ঠিক আছে? এটা এক্সচেঞ্জের হিসাবে। আমার মনে হয় এর চেয়েও বেশি হবে সংখ্যাটা,
কারণ মনে হচ্ছে যে যে পরিমাণ গতকালকে লিকুইডেশন হয়েছে সেটা 20 বিলিয়ন না, এটা মোটামুটি হয়তো বা 40 থেকে 50 বা তার উপরে হইতে পারে। ঠিক আছে, কারণ পুরো 80 থেকে 90% যেগুলো ট্রেডার আছে যারা এসএল স্টপ লসগুলো তাদের লাগায় নাই, যারা লং পজিশন নিয়ে বসেছিল সুইং ট্রেড নিয়ে, তাদের তো খেয়ে ফেলছে অলরেডি। ঠিক আছে, এ গেল হচ্ছে মার্কেটের অবস্থানটা বা মার্কেটের সিচুয়েশনটা। ঠিক আছে, তো আমি মার্কেটের আপনাদেরকে চার্ট দেখাবো না, চার্ট আপনারা সবাই দেখে ফেলছেন, এবং অনেক কিছু কয়েন, যে কয়েনগুলোর অবস্থানটা কি বা কি অবস্থানে আছে না অবস্থানে আছে সেটা আপনারা দেখে ফেলছেন। তো একটা কথা বলি এখানে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিছু কিছু সময় আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস চাইতে না, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের চাইতে সবচেয়ে বেশি যেটা কার্যকরী সেটা হচ্ছে মানি। আপনার কাছে যত মানি আছে, যত লিকুইড আছে, ততই কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন। যে কোনো একটা পজিশন ওপেন করে দিন, আপনার কাছে মানি আছে, ফিয়ারলেস কাজ করুন, আপনার মার্কেটে চলবে। আজকে যারা ওয়েভ আউট হয়ে গেছে বা যারা সাধারণ মানুষ যারা ওয়েভ আউট হয়ে গেছে মার্কেট থেকে, আগামী 1 বছরও তাদেরকে হয়তোবা মার্কেটে দেখা যাবে না, অথবা অথবা তারা মার্কেটেও আর আসতেও না পারে, এমনও হইতে পারে। ঠিক আছে, সো তার যে লসটা হয়ে গেছে সে কিন্তু লসটা এখান থেকে রিকভার করার কথা চিন্তা ভাবনাই করতে পারবে না, কারণ তার কাছে মানি নাই। যে ফান্ড হারিয়েছে সেটা মোটামুটি মনে করেন যে 4 বছর বা 5 বছরের একটা ছিল, হোল্ডিং ছিল, অথবা তার কাছে 4-5 বছরের একটা টাকা মজুদ ছিল, সেই টাকাটা সে ইনভেস্ট করছে এই ইয়াতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। সো সেটা একদিনে চলে গেছে। ঠিক আছে, তো একদিনে চলে গেছে, তার মানে এখান থেকে 4-5 বছরের টাকা যদি একদিনে চলে যায় বা 2-3 বছরের টাকা যদি একদিনে চলে যায়, সেক্ষেত্রে মোটামুটি তার কিন্তু না আসারই বা কামব্যাক, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কামব্যাক না করারই সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো সে কামব্যাক নাও করতে পারে। ওভারঅল যদি বলা চলে, গতকালকে যারা ওয়েভ আউট হয়ে গেছে তারা 50 থেকে 60% মানুষ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কামব্যাক আর করবে না, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা 100%। ঠিক আছে, তো যেটা বলতেছি ভাই, যে এক্সপেকটেশন মার্কেটের মধ্যে থাকতে হবে কেমন, আমি বলি আমার যতটুকু ফান্ড আছে ফান্ডটাকে আমি ডিভাইড করব। আমার 80% ফান্ড আমি ইনভেস্টমেন্টে রাখবো এবং 20% ফান্ড আমি ফিউচার ট্রেডের জন্য রাখবো। সোজা সাপটা একটা হিসাব বলে দিলাম। এখন এই 80%-এর মধ্যে 80%, এই যে 80% ফান্ড যে ইনভেস্টমেন্টের মধ্যে থাকবে, এই 80%-এর মধ্যে টপ টপ কয়েন, বিটকয়েন, ইথিরিয়াম, বিএনবি অথবা সোলারা। ঠিক আছে, এই যে টপ কয়েনগুলো আছে, এই টপ কয়েনগুলোর মধ্যেই আমার 60% পজিশন হোল্ডিংয়ে থাকবে। আর যে বাদ বাকি 20% থাকে, মানে 80% বললাম না, 60% আমার এই 4-5টা কয়েনের মধ্যেই থাকবে। আর যে 20% থাকে না, সেই 20% কোথায় থাকবে? আমার যেখানে খুশি, আমার মিম কয়েন, হাই রিস্কি কয়েন, আমি সেগুলোতে ইউজ করব। আর যে 80%-এর পর যে আর 20% বাকি থাকে, সেটা আমি ফিউচারে ইউজ করব। এটা গেল 100% পোর্টফোলিও। এখন এই 100% পোর্টফোলিও আপনি কিভাবে আনবেন? দেখুন, এখানে হার্ট অ্যান্ড সোল মানি সেভাবে আনবেন না। যখন আপনি দেখবেন যে আপনার এখানে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লস করলেও কোনো সমস্যা নেই, সেই মানিটাই আপনি এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আনবেন। তাছাড়া মানি এখানে আনার কোনো প্রয়োজনই নেই, আমি যেটা মনে করি পার্সোনালি, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আপনার ভ্যালিড একটা কোটেশন আমি বলতে পারি। কারণ দিন শেষে আপনি আমাকে গালি দিবেন, আমাকে দুষবেন, সেটা আমি চাই না। আর বাদ বাকি যেগুলো ইনফ্লুয়েন্সার আছে, আমি অনেকেরই ভিডিও দেখলাম, নাম আমি বলবো না, বাদ বাকি অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা কথাবার্তা বলে যে মার্কেট ডাম করবে সেটা আমি জানি, বা মার্কেট এখান থেকে একটু মুভমেন্ট কারেকশন নেবে সেটা আমি জানি, বা মানে বহুত কিছু ব্লা ব্লা অনেক কিছু বলে যে তারা সব কিছুই জানে, সব কিছুই এখানে তারা প্রেডিকশন আগে থেকে করে রাখতেছে। মানে ওভারঅল বলা চলে যে তারা একটা বড় বড় হোয়েলস, ঠিক আছে, বড় বড় ইনস্টিটিউশন, তাদের কাছে ইনসাইডার নিউজ আছে। এমন কিছু যদি চিন্তা ভাবনা করে আরও মনের মধ্যে আশা জাগান, তাহলে আপনি আরও ধরা খাবেন, বিগ বিগ ধরা খাবেন। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।